আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খেলার ইতিহাস। আচ্ছা, ইতিহাস কত রকমের হয়? ইতিহাস কত প্রকারের? ইতিহাস এক প্রকারেরই হয়। ইতিহাস ইতিহাসই। তবে একটি গাছের যেমন শত শত শাখা প্রশাখা থাকে, ইতিহাসেরও তেমনই শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখাগুলির মতোই খেলার ইতিহাস একটি। খেলার ইতিহাস আর এটা কিন্তু নতুন ধারণা। আসলে কিছুদিন আগে পর্যন্ত ইতিহাস বলতে শুধু বোঝানো হতো যে অতীতকালে রাজাদের কাহিনী, রাজাদের রাজনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক কার্যকলাপ, তাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপ, যুদ্ধ সন্ধি, এগুলো নানা রকম ঘটনা, এগুলো বিষয়ই ছিল তখনকার ইতিহাস। আমাদের দেশের ঐতিহাসিকরাও, পুরোনো কালের ঐতিহাসিকরাও এগুলোর উপরেই বেশি জোর দিতেন। আসলে তাদেরকে সঠিকভাবে ঐতিহাসিক বলাটাও ভুল। তার কারণ হচ্ছে তারা কাজ করতেন রাজার আন্ডারে, যে কোনো একজন রাজার আন্ডারে কাজটা করতেন। সুতরাং সেই রাজার গুণগান গাওয়াটাই হচ্ছে তার প্রধান কর্তব্য। তো সেখান থেকে আমরা প্রকৃত ইতিহাসটা তুলে আনতে পারি না খুব সহজে। আনা যায়, খুব কঠিন ব্যাপার, সেটা আনা হচ্ছেও। এখন বর্তমানে নতুন নতুন ইতিহাসের শাখা প্রশাখার খোঁজ খবর চলছে এবং সেগুলোকে নিয়ে নতুনভাবে ইতিহাস রচনার কাজ চলছে। তার মধ্যে খেলার ইতিহাস একটি। এবার খেলার ইতিহাসটা কি? খেলার ইতিহাসটা হচ্ছে আমরা যে নর্মালি যে খেলাধুলোগুলো করি সেটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা শুরু করলো। এত ধরনের খেলা পৃথিবী ব্যাপী, এক একটা দেশে এক এক রকমের খেলা, হাজারো হাজারো খেলা, এগুলো কাদের মাথা থেকে আসলো? তো এক কথায় এত ধরনের খেলা, আমরা ক্রিকেট বলি, ফুটবল বলি, গলফ বলি, টেনিস বলি, লং টেনিস বলি, লুডো বলি, দাবা বলি, যাই বলি না কেন, যে খেলার কথাই বলি না কেন, এই খেলাগুলি প্রথমে কে চালু করেছিলেন সেগুলো বলা কিন্তু খুব শক্ত। এমনকি সঠিকভাবে এটা বলাও কঠিন যে ঠিক কোন দিন থেকে এই খেলাগুলি শুরু হয়েছে। এই তথ্যগুলি যেহেতু আমাদের পূর্বপুরুষেরা লিখে যাননি কোথাও, সেহেতু আমাদের এখন এগুলো বের করা কিন্তু খুব কঠিন। তবে কঠিন হলেও ইতিহাসবিদদের তো চেষ্টার খামতি নেই। ইতিহাসবিদরা চেষ্টা করেই যাচ্ছে কিভাবে এই খেলাধুলার ইতিহাসগুলোকে আবার পুনরুদ্ধার করা যায়, হারিয়ে যাওয়া খেলাগুলোকে আবার পুনরুদ্ধার করা যায়। এভাবেই আমরা আগামী দিনে আমাদের খেলার ইতিহাসগুলোকে বইয়ের আকারে, লেখনীর আকারে সঞ্চয় করে রাখতে পারব। এই প্রচেষ্টা কিন্তু চলছে। এখন কথা হলো যে আমরা যে খেলাধুলোগুলো এখন দেখি তার মধ্যে প্রাচীন কোন খেলাটি মানুষের জনপ্রিয় ছিল, উপাদান হিসেবে আমরা কোনগুলো পাই? দেখো, আজকের থেকে প্রায় 15,300 বছর আগের একটি চিত্র ফ্রান্সের একটি গুহায় পাওয়া গেছে। 15,300 বছর আগের সেই চিত্রটাতে দেখা যাচ্ছে দুজন কুস্তি খেলছেন, মল্লযুদ্ধ খেলছেন। তো এই প্রমাণ থেকেই এটা বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে সম্ভবত মানুষের জীবনে কুস্তিটাই হচ্ছে প্রথম খেলা। কিন্তু এটাও একবারে 100% যে সঠিক সেটাও কিন্তু বলা ঠিক নয়। আরো হয়তো অন্যান্য ধরনের খেলা থাকলেও থাকতে পারে। আমরা পরবর্তীতে দেখতে পাই আরো প্রাচীন উপাদান হিসেবে জাপানে গুহায় কিছু চিত্র আছে। ওখানেও কিন্তু সুমোদের কুস্তির চিত্র আছে। সুমো মানে জানো তোমরা, সেই টিভিতেও দেখে থাকবে, সেই মোটা সোটা ব্যক্তিগুলো। হ্যাঁ, সুমোদের কুস্তি জাপানে খুব জনপ্রিয়। চীনে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বর্ষা
বা বল্লম ছোড়া, আর হচ্ছে ধনুক ছোড়া। সম্ভবত মধ্য এশিয়ায় কোথাও বা চীনে প্রথম ধনুকের ব্যবহার হয়। তো ধনুক ছোড়াটাও একটা কিন্তু খেলার পর্যায়ে পড়ে। এখন প্রশ্ন হবে, ধনুকটা তো যুদ্ধের কাজে লাগতো, তাহলে সেটা খেলা হলো কিভাবে? ওই ব্যাপারটাতেই এখন আসছি, যে খেলাধুলোগুলো অ্যাকচুয়ালি শুরু হলো কিভাবে মানুষের জীবনে। দেখো, ছোট বাচ্চারা যেগুলো খেলাধুলা করে নিজের আপন মনে বাড়িতে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমরা একটু বড় ধরনের খেলার কথা বলছি, যেগুলো কুস্তি বলতে পারো, ধনুক ছোড়া বলতে পারো, বল্লম ছোড়া বলতে পারো, রথের দৌড় বলতে পারো, ঘোড়া দৌড় বলতে পারো, এছাড়া আরো কিছু আছে, এত ডিটেলসে গেলাম না। তো এই খেলাগুলো আসলে প্রথম শুরু হয়েছিল যোদ্ধাদের ট্রেনিং হিসেবে। তোমরা ভালো করেই জানো, প্রাচীনকাল থেকেই মানুষ যখন সংঘবদ্ধ হয়, নিজেদের মধ্যে যখন দলাদলিটা শুরু হয় আর কি, তখন থেকে যুদ্ধ প্রায় লেগেই থাকতো। আর যুদ্ধের জন্য প্রয়োজন হচ্ছে সেনাদল। যেই সেনাদল যত বেশি ভারী হবে, যত বেশি সংখ্যায় হবে, সেই সেনাদলের শক্তি তত বেশি হবে। এবার প্রধানরা অর্থাৎ রাজারা শুধু সেনা যে পুষে রাখবেন তাই তো নয়, সেনাগুলোকে প্রশিক্ষণও দেওয়া জরুরি। যখন যুদ্ধ হবে না, তখন তাদের যুদ্ধের মহড়ার মধ্যেও, মানে নকল যুদ্ধের মধ্যেও তাদেরকে ব্যস্ত রাখা জরুরি। কেন? তার কারণ হচ্ছে, লোহা যেমন বাইরে ফেলে রাখলে জং ধরে যায়, সেরকম যোদ্ধাদেরও নাকি বসিয়ে রাখলে তার যুদ্ধ বিদ্যাটাই আস্তে 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 হারিয়ে যাবে। তার সাহস, তার শক্তি, তার রণকৌশল সবকিছুই হয়তো একদিন আস্তে আস্তে কমে যাবে। সুতরাং তাদেরকে সবসময় একটা চেষ্টার মধ্যে রাখা হতো যেন নকল যুদ্ধ তারা নিজেদের মধ্যে করে। এই নকল যুদ্ধের প্রসেসিংটাই হচ্ছে খেলা। কিভাবে? ধনুকে তীর ছোড়া, একটা টার্গেট থাকতো, টার্গেটে কে ধনুকে তীর ছড়ে লাগাতে পারে। তো বর্ষা বা বল্লম ছোড়া, বল্লম ছোড়াটা কে কত দূর ছুটতে পারে, কত সুন্দরভাবে লক্ষ্য ভেদ করতে পারে, এটা একটা। রথের দৌড়, রথ সাধারণত ঘোড়া টানত, সেই ঘোড়াকে রথ টানানোরও একটা ব্যাপার, সবাই যে পারবে তা নয়। তো যুদ্ধের মধ্যে যার যত রণকৌশল জানা থাকবে সেই জয়লাভ করবে বেশি, সে অ্যাডভান্টেজ পাবে বেশি। সুতরাং রথের দৌড় সে সময় হতো। তো এগুলোকে আস্তে 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 খেলার পর্যায়ে নিয়ে আসা হলো। এইভাবে শুরু হয়ে গেল খেলাধুলা। পরবর্তীতে এই খেলাধুলোগুলোই কিন্তু মানুষের জীবনে জনপ্রিয়তা লাভ করতে থাকে। মানুষ অবসর জীবনে এই খেলাগুলোকে তাদের জীবনের একটি অংশ করে নেয়। এখনকার দিনে, তখনকার সময়ে বিনোদনের জন্য তো এত টিভি ছিল না, মোবাইল ছিল না, ঠিক আছে? তখন মানুষের বিনোদন বলতে এই খেলাধুলাগুলো দেখা, অবসর সময় কাটানো। সবার প্রথমে এই ব্যাপারে গুরুত্বটা বুঝেছিল গ্রিক দেশে। গ্রিকরা এই খেলাধুলোটাকে একটা নিয়মের পর্যায়ে নিয়ে আসলেন। ওনারা চালু করলেন হচ্ছে অলিম্পিক খেলা। 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়। 4 বছর পর পর এই খেলাটা কিন্তু হতো, এখনো আবার হচ্ছে। তবে গ্রিকদের চালু করা খেলা 390-এর দশকে সেটা বন্ধ হয়ে যায়। প্রায় 1000 বছর ধরে ওই অলিম্পিক খেলা কিন্তু গ্রিকরা চালিয়ে গেছে 4 বছর পর পর। তো 390-এর দশকে সেটা হারিয়ে গেল। পরবর্তীতে আবার আধুনিকভাবে সেটাকে শুরু করা হয়। তোমরা ভালো করে জানো, এখনো প্রতি 4 বছর অন্তর অন্তর অলিম্পিক খেলা হয়, 4 বছর অন্তর অন্তর ফুটবল খেলা হয়, বিশ্বকাপ ফুটবল, 4 বছর অন্তর অন্তর বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়। এছাড়া অন্যান্য প্রতিযোগিতা তো আছেই। তো এইভাবে খেলাধুলোগুলো মানুষের জীবনে কিন্তু চলে আসলো। এইবার এই খেলাধুলোগুলোকে শুধুমাত্র যে মানুষের বিনোদনের জন্য ব্যবহার করা হলো সেটাও না, আবার সেনাদের ট্রেনিং এর জন্য ব্যবহার করা হতো সেটাও না।
শুধু সেটাই না, সেগুলোও হতো, আরো অন্যান্য উদ্দেশ্যেও সেগুলোকে কিন্তু পরবর্তীতে ব্যবহার করা শুরু হলো। যেমন ধরো, উদাহরণ হিসেবে আমাদের দেশে ক্রিকেট খেলার প্রচলন কারা করে? ক্রিকেট খেলার প্রচলন করে হচ্ছে ইংরেজরা। কিন্তু ক্রিকেট খেলা কিন্তু অনেক আগে শুরু হয় ইংল্যান্ডে, প্রায় চতুর্দশ শতকে, মানে আজকের থেকে ধরতে গেলে প্রায় 600 বছর আগে। কিন্তু ইংরেজরা আমাদের দেশে শাসনই শুরু করে 1757 থেকে। তারও পরে কিন্তু ওনারা আমাদের দেশে ক্রিকেট খেলাটার আমদানি করে। তারা কেন করত এই খেলা? প্রথমত তারা ভাবলো তাদের বিনোদনে, ভারতবর্ষে যখন শাসন করে ওনারা, তো অবসর সময় কাটানোটার জন্য একটা খেলাধুলার প্রয়োজন। সুতরাং ওই বিনোদনের জন্য ওনারা নিজেদের খেলাধুলাটা চালিয়ে যেত। কিন্তু পরবর্তী দেখলো যে না, ভারতকে শাসন করতে গেলে ভারতীয় দেশীয় রাজাদেরকে আমাদের অধীনে রাখতে হবে। সুতরাং দেশীয় রাজাদের যদি বিভিন্ন আদব কায়দা শিখিয়ে দিই, আমাদের ইংরেজদের আদব কায়দা যদি শিখিয়ে দিই, তাহলে কিন্তু ওদেরকে আমাদের সান্নিধ্যে পাওয়া খুব সহজ হবে। সুতরাং তারা শুরু করলেন নতুন গেম প্ল্যান। ভারতবর্ষে ক্রিকেটে দেশীয় রাজাদেরকেও কিন্তু যুক্ত করে দিলেন। তাদের সঙ্গে খেলতেন, তাদের সঙ্গে ওঠা বসা তো ছিলই, তাদের সঙ্গে খেলে ইংল্যান্ডের খেলাগুলো ভারতের ওপরে কিন্তু আস্তে আস্তে চাপানো কিন্তু শুরু হলো। এইভাবে দেখা যাচ্ছে কলোনিয়ালিজম, উপনিবেশবাদ, এভাবেও কিন্তু খেলার জন্যই প্রভাব অনেকটা বিস্তার। খেলার যে সরঞ্জামগুলো প্রয়োজন হয়, এগুলো কিন্তু বছরে বছরে, মানে যুগ যুগ ধরে কিন্তু পরিবর্তন হয়ে আসছে। এক এক সময় কিন্তু এক এক রকম ছিল খেলার সরঞ্জামগুলো। এগুলো কিভাবে বিবর্তন হলো, কিভাবে পরিবর্তন হলো, এগুলো কিন্তু ইতিহাস চর্চার একটি বিষয়। আবার এই খেলার মাধ্যমে রাজনৈতিক ব্যাপারটিও কিন্তু জড়িত। আবেগ, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক আবেগও একটা জড়িত। একটা ছোট উদাহরণ দিই। 1911 সালে আইএফএ শিল্ড খেলাতে, ফুটবল প্রতিযোগিতায় কলকাতায় হয়েছিল। ভারতীয় ফুটবল খেলোয়াড়রা ইংরেজদেরকে পরাজিত করে। কিরকম পরিস্থিতিতে? ইংরেজরা বেশ বুট জুতো পরে খেলতো। ফুটবল খেলতে হয় নাকি বুট জুতো পরে? ভারতীয়দের তো সে উপায় ছিল না, তারা খালি পায়েই খেলল। তো সেই খালি পায়ের খেলাতে ইংরেজদেরকে কিন্তু 2-1 গোলে হারিয়ে দিল। তো এটাও ভারতবাসীর মনে একটা প্রচন্ডভাবে আত্মবিশ্বাসের জন্ম দেয় যে ইংরেজরা অপরাজেয় নয়, তাদেরকেও হারানো যায়। সুতরাং খেলার মাধ্যমে না, রাজনীতিতেও তাদেরকে কিন্তু হারানো সম্ভব, ভারত থেকে তাদেরকে বিতাড়ন সম্ভব। তো এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে খেলার মাধ্যমে আমরা একটা জাতীয়তাবাদের একটা প্রসার আমরা সেই সময় ঘটাতে পারলাম। সুতরাং বুঝতেই পারছো যে জিনিসগুলো খুব সামান্য হলেও আসলে এগুলো মানুষের জীবনে, এমনকি রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় জীবনে কতটা প্রভাব ফেলে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে।